লাইফ আগের মতো হবে না, অ্যাটলিস্ট আগামী কিছু মাসের জন্য তো বটে। তো এখন থেকে মেন্টাল প্রিপারেশন নেওয়াটা ভীষণ। কোন রকম চিকিৎসা কখনোই বাড়িতে করা। এমন কথা বলি, সুগার প্রেশার যাদের পেশেন্ট, যাদের ইনসুলিনের ব্যাপারে আমাদের এইরকম শুধুমাত্র কলকাতার চারপাশে আশপাশে অঞ্চলে 1.5 কোটি লোক থাকে। এত পেশেন্টের যদি 1%ও এফেক্টেড হন, তার পরিমাণে যে পরিমাণে বেড লাগবে কোয়ারেন্টাইনের জন্য, সেটা দেওয়া আমি এই ধরনের বাগ বা ট্রেন চালানোর কোনো প্রশ্নই উঠছে না। যে সত্যিকারের ভ্যাকসিন আসতে অন্তত আরো 1 বছর থেকে 1.5 বছর লাগবে। আর তার সেটা আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যাকসিন যে সমস্ত ভৌগোলিক অঞ্চলে একইভাবে কাজ করবে তা নাও হতে পারে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, যারা সত্যিকারের দিন আনি দিন খাই লোক, তাদের ক্ষেত্রে এই সময় সত্যিকারের বেঁচে থাকাটা ভীষণ ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। একটা অর্থনৈতিক দিক থেকে তারা প্রায় সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত সহানুভূতির সঙ্গে তাদের পাশে এসে। করোনা যুদ্ধের এই মুহূর্তে সব থেকে বড় সৈনিক, অর্থাৎ যারা এই যুদ্ধকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যারা আমাদের অক্সিজেন যোগাচ্ছে, চিকিৎসক। এবং আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারবাবু, চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তর সংখ্যা কিন্তু হাতে গোনা 1-2 জন নয়, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এবং দিন রাত আপনাকেও দেখি আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করে যতটা পারেন মানুষের কাছে যাওয়ার জন্য। তো এই সময় চিকিৎসক হিসাবে কেমন লাগছে দেশের সেবা করে, এবং তার সাথে ফ্যামিলির কাছে বা ফ্যামিলির সাথে কিভাবে টাইম বা ডিস্টেন্স মেনটেন করছেন আপনারা? দেখুন, এটা একটা খুব ডিফিকাল্ট টাইম, আমাদের অনেক বড় রেসপন্সিবিলিটি। তো সেক্ষেত্রে প্রথম কথা, প্রত্যেক চিকিৎসকেরই চেষ্টা করতে হবে প্রথমে নিজের যথাসম্ভব একটা সাবধানতা অবলম্বন করতে এবং যতখানি প্রোটেকশন নেওয়া যায় সেটা নিতে। এ বিষয়ে কোন রকম ভাবে গা ছাড়া ভাব দিলে হবে না। আমরা যারা রেগুলার ওপিডি করছি, আমরা প্রত্যেকেই পিপিই পরেই ওপিডি করছি। যদিও আজকে আমি কথা বলছি এইভাবে, যেহেতু ওপিডি করার সময় বা আউটডোর করার সময়, চেম্বার করার সময় ফুল প্রোটেকশন নিয়েই আমরা করছি। 2 নম্বর হচ্ছে হসপিটালে যেটা হচ্ছে, হসপিটালে পেশেন্ট ভর্তি করার সময় খুব সাবধানতার সঙ্গে স্ক্রিনিং পদ্ধতিতে বেছে নিয়ে পেশেন্ট অ্যাডমিশন করা উচিত। বিশেষ করে আমরা যেখানে নন কোভিড পেশেন্টের চিকিৎসা করছি যে সমস্ত হসপিটালে, সেখানে কোভিড সাসপেক্ট পেশেন্টের অ্যাডমিশন করাটাই ঠিক নয়, এবং সেই জন্য যতখানি সম্ভব কিছু কোয়েশ্চেন করে বা কিছু বেসিক স্ক্রিনিং টেস্ট করে আমরা চেষ্টা করছি কোভিড সাসপেক্ট পেশেন্টদের। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা যে বলছে এই করোনা ভাইরাস, এটা কিন্তু বলছে যে প্রতি বছর এই টাইমটাতে ব্যাক করতে পারে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা নিয়ে অনেক রকম আমাদের তথ্য আসছে। অনেকেই যারা বলছেন যে এটা এই প্যান্ডেমিক স্ট্র্যাটেজি, ইউএস গভর্নমেন্ট থেকে একটা লেখা বেরিয়েছে, এটা দেখা যাচ্ছে যে এটা বলছেন যে এটা প্রবাবলি 2 বছর পর্যন্ত থাকতে পারে, এবং এমন হতে পারে প্রথম ওয়েভের পর কমার পরে আবার নেক্সট উইন্টারে একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে, দ্যাট ওয়েভ মে বি মোর ফেটাল। আচ্ছা, এটা একটা প্রেডিকশন আছে। কারণ এই প্রেডিকশন গুলো এখনই এই সম্বন্ধে ফাইনাল কনফার্ম মানে কিছু কমেন্ট করা খুব ডিফিকাল্ট, করা উচিত নয়। কিন্তু এটা আমরা ধরে নিতেই পারি যে এই পরিস্থিতিটা থাকবে আগামী 6 মাস তো বটেই। তবে কিছু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা আমাদের যে পার্সোনাল যে হাইজিন বা প্রিকশন যেগুলো, এগুলো বরাবরই নিয়ে যেতে হবে। লাইফ আগের মতো হবে না, অ্যাটলিস্ট আগামী কিছু মাসের জন্য তো বটে। তো এখন থেকে মেন্টাল প্রিপারেশন নেওয়াটা ভীষণ জরুরি। নমস্কার, ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল নিউজে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি বাংলার অন্যতম সেরা চিকিৎসক ডাক্তার কৌশিক দত্ত মহাশয়ের কাছে, এবং আজকের দিনে ডাক্তারবাবুর সাথে আপনাদের সরাসরি কথা বলাবো এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলো ডাক্তারবাবুর কাছে
তুলে ধরবো এবং তার সাথে সাথে এই মুহূর্তে যে তথ্যগুলো বা যে জিনিসগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় সেই জিনিসগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তাই জন্য প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ডক্টর, আমি অমিতাভ সামন্ত, 13 শান্তিনগর লেন, কাঁঠালবাগান বাজার, ভদ্রকালী এ বাস করি। আমি এখন নানা রকম রোগে ভুগছি। প্রথম কথা, আমার বিপি বেশি, সুগারও এই নতুন ধরেছে, তারপরে নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া এখন ভালো আছি, তারপরে এখন পার্কিনসন আছে, পার্কিনসনও ভুগছি, মাইগ্রেন আছে, নানা রকম রোগে ভুগছি। এখন আমি রাত্রিবেলাতে মোটামুটি বেশ কষ্ট পাচ্ছি, ঘুমোতে পারছি না। ডাক্তারের কিছু কিছু ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, তাতে কিছু কিছু ওই সলভ হচ্ছে। কিন্তু আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, সেখানে যেতেও আমার অসুবিধা হচ্ছে, যেখানে যেতে পারছি না। তারপরে এখন এই বাজারেতেও আমার যাওয়া বারণ, বাজার করতে যেতে সবাই বারণ করেছেন, বলেছেন যে এখন বয়স হয়ে গেছে 60-এর ঊর্ধ্ব, এখন না যাই ভালো, যেতেও পারছি না, বাজার করতে পারছি না, বাড়ির লোকই টুকটুক বাজার করছি। এরকম নানা রকম অসুবিধার মধ্যে ফেস করে আছি। তাই আপনার শরণাপন্ন হচ্ছি, কী করণীয় একটু বললে ভালো হয়। এই গত 10 বছর যাবৎ আমি ক্যান্সার পেশেন্ট। 2010 সালে আমার ক্যান্সার ধরা পড়ে, তারপরে আমার এখানে অপারেশন হয়, তারপরে মেডিকেল কলেজে আমাকে এখনও 10 বছর হয়ে গেল, তাও এখনও আমাকে প্রত্যেক 6 মাস পর পর রেডিওথেরাপিতে চেক আপ করতে যেতে হয়। তো আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে এটাই চেক আপটা কতদিন করতে হয়, বলে লাইফ লং, যতদিন বাঁচবেন ততদিন চেক আপ করতে হয়। তো আমার ডাক্তারবাবুদের কাছে প্রশ্ন যে মানে এই ব্যাপারে কিছু রিলিফ পাওয়া যায় কিনা, চেষ্টা করতে পারছি না, এখন এই যে চেক আপে যেতে পারছি না, এর জন্য কোনো অসুবিধা হবে? আমার নাম হচ্ছে শৈলেশ ব্যানার্জি। আমার নাম শঙ্কর চক্রবর্তী, আমি ঘড়িবাড়িতে থাকি। তো আমার বয়স অ্যাবাউট 70। তো এখন কোনো সুগার, প্রেশার এইসবের কোনো টেস্ট কিছু করতে পারছি না। অ্যাটলিস্ট যদি ডাক্তারবাবুরা দয়া করে কোথাও চেম্বার খোলেন, সেটা ভালো হয় বা আমাদের মতো লোকেদের উপকার হয়। আচ্ছা, প্রথম কথা বলি, সুগার, প্রেশার যাদের পেশেন্ট, যাদের ইনসুলিনের ব্যাপারে সমস্যা অনেক ক্ষেত্রে হচ্ছে, তবে সব ইনসুলিন পাওয়া যাচ্ছে না ঠিক নয়, কিছু কিছু ইনসুলিন পাওয়া যাচ্ছে না, বিশেষ করে যেগুলো একটু কস্টলি ইনসুলিন, যেগুলো ডিভাইস, পেন ডিভাইস যেগুলো রয়েছে, তার যে রিফিলিং কার্ট্রিজগুলো অনেক সময় এখন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবু আছেন, তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি হয়তো একটা সিম্পল রেজিমেন্ট বলে দিতে পারেন, যেগুলো অ্যাভেলেবল ইনসুলিন তা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। সেই ইনসুলিন একেবারে নেই, এটা ঠিক নয়। কিছু সাধারণ যেগুলো আমরা হসপিটালে ইউজ করি, কমন ইনসুলিন, সেরকম আছে। সেক্ষেত্রে কিছু ওষুধ হয়তো চেঞ্জ করতে হতে পারে, ব্র্যান্ডগুলো চেঞ্জ করলে অনেক সময় পাওয়া যাচ্ছে। আর 2 নম্বর, যে যদি কোনো সমস্যার সমাধান প্রবলেম হয়, রিয়েলি আপনি যদি ডাক্তারবাবু মানে আপনি যোগাযোগ করতে না পারেন, তাহলে যারা এখন আপাতত অনলাইন প্র্যাকটিস করছেন বা সরাসরি অনেকেই, যেমন আমার মতো অনেকেই প্র্যাকটিস করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা যত চেষ্টা করবো সাহায্য করা। তবে আমার মনে হয় ডাক্তার হিসেবে প্রত্যেকের ডাক্তারদের জন্যই একজনের একটা সিম্প্যাথেটিক একটা দিক থাকা উচিত, এবং সেক্ষেত্রে অ্যাটলিস্ট ফোন অ্যাটেন্ড করা উচিত। কারণ অনেক পেশেন্টই আছেন যারা সমস্যা করছেন, যারা যদি সামনাসামনি দেখতে পারে সব প্রবলেমও হয়, কারণ অনেক পেশেন্ট এমনও হচ্ছে যে আসতেও পারছেন না। সেক্ষেত্রে আমার সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন অ্যাটলিস্ট ফোনে শোনেন, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করেন এবং সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করেন। আমি নীলিমা পাল, উত্তরপাড়াতে থাকি। আমার ছোট বাচ্চা আছে, 3 বছর 9 মাস তার বয়স। এই রিসেন্ট বৃষ্টির সময় তার দেখা গেল একটু জ্বর সর্দি হয়েছে। তা আমি তখন একটু ভয় পেয়ে গেছিলাম, যদিও বাড়িতে ক্যালপল ছিল, বা সেই ক্যালপল দিয়ে এবং সকালবেলা বাচ্চাকে গরম জল খাওয়াচ্ছিলাম মধু দিয়ে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ডাক্তারদের খোঁজ করে তো পাচ্ছিলাম না। ডাক্তারবাবু আপনাদের এটাই বলছি, এরকম যে এই এখন তো ঠান্ডা গরমের সময় চলছে,
আমাদের ওয়েদার তো এখন খুবই খারাপ, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদে গরম, আর বাচ্চাই দৌড়াদৌড়ি করে প্রচন্ড ঘেমে যাচ্ছে, সর্দিটা থেকেই যাচ্ছে, কি করব। আর আমাদের যে প্রবলেমটা এখন চলছে সেটা তো তাই সর্দি হাঁচি হলেই আরো খুবই ভয় পেয়ে যাচ্ছি, বাচ্চা কবার হাঁচি। তাই এই সর্দি হাঁচি এই ধরনের হালকা একটু টেম্পারেচার থাকে বাচ্চাকে কি করবো, টেস্ট করতে হবে এরকম বিষয়। করোনা টেস্ট করার প্রশ্নই হচ্ছে না। প্রথম কথা যে সর্দি কাশি হাঁচি ফ্লু লাইক সিমটম এগুলো বাচ্চাদের বিশেষভাবে হয়। আর 2 নম্বর হচ্ছে যে বাচ্চাদের করোনাতে এমনিতেও হসপিটালাইজেশনের রেট ভীষণ কম, মর্টালিটি ভীষণ কম। তাই সর্দি কাশি হলেই বাচ্চাদের করোনা টেস্ট করতে হবে এরকম কোনো ধারণা কোনো অবকাশই নেই। কোনো অসুবিধা হলে প্রথম আপনার যে ডায়েটিশিয়ান বা বাচ্চাদের ডাক্তার যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করুন, এবং বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্ট করলে বেশিরভাগ বাচ্চা ঠিক হয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে খুব একটা সমস্যা জানা নেই এবং খুব রেয়ারলি বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঘরে থেকে করোনা চিকিৎসা করা যাবে টেলিফোনের মাধ্যমে ডাক্তারদের সাথে যোগাযোগ করে। এটা কি আদৌ সম্ভব, কি বলছেন আপনি? চেঞ্জ করতে বাধ্য হচ্ছে। এইটা করা হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সাফিসিয়েন্ট বেড নেই। আমাদের চিন্তা করুন, আমাদের এইরকম শুধুমাত্র কলকাতার চারপাশে আশপাশে অঞ্চলে 1.5 কোটি লোক থাকে। এত পেশেন্টের যদি 1%ও অ্যাফেক্টেড হন, তার যে পরিমাণে বেড লাগবে কোয়ারেন্টাইনের জন্য, সেটা দেওয়া প্রায় অসম্ভব। সেজন্য সেক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে হোক বা কিছুটা স্ট্র্যাটেজি নিয়ে হোক এই সামান্য চেঞ্জগুলো করা হচ্ছে। এটা অনেকের সুবিধাও হচ্ছে, কারণ সব ক্ষেত্রে যারা কোয়ারেন্টাইনে যাচ্ছেন তাদেরকে সেভাবে থাকার খাওয়ার যে সুবিধাটা সেটা গভর্নমেন্টের পক্ষে সত্যিকারের দেওয়া খুব মুশকিলের ব্যাপার, এই পরিমাণে জনসংখ্যা যদি হয়। তো সেক্ষেত্রে কিছুটা লজিক্যালি ব্যাপারটা ভাবা হয়েছে আর কি। কিন্তু কোনো পেশেন্ট যদি বাইরে থেকে কোনোভাবে বিশেষভাবে অসুস্থ হয়ে পড়েন, তাকে যে কোনোভাবেই হোক হসপিটালাইজ করতেই হবে, এটাও গাইডলাইনে বলা আছে। তো এইরকম পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে, তাহলে যাদের চিকিৎসা পেন্ডিং আছে, আমি এই প্রশ্নটা আপনাকে অনেকবারই করেছি, তো তাদের যদি কন্টিনিউ এই অপারেশন গুলো বা খুব মেজর অপারেশন গুলো কন্টিনিউ আটকে থাকে, তো তারা তো কোভিডে মৃত্যু হওয়ার আগে এমনি মৃত্যুমুখে পতিত হবে। তো তাদের জন্য কি কোনো গাইডলাইন্স বা কিছু এসছে না? আর একটা প্রশ্ন লাস্ট, এর সাথে অ্যাড করলাম যে বলা হয়েছিল কোভিড শুধুমাত্র এক টাচের মাধ্যমে বা এর মাধ্যমে হয়, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এটা বাতাস থেকেও 13 ফুট উপরে ওড়ে, এবং কিছু কিছু জায়গা লোহাতে 7 দিন থাকে বা কাঠে, এরকম একটা আছে। তো এই ব্যাপারটা যদি একটু ক্লারিফিকেশন করেন আমাদের দর্শকদের কাছে। প্রথম কথা হচ্ছে নন কোভিড পেশেন্টের চিকিৎসা, এটা নিয়ে একটা চিকিৎসা বিভ্রাট সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রথম যে প্রবলেমটা হচ্ছে যে অনেক যেমন একজন অর্থোপেডিক সার্জন রিসেন্টলি কোভিডে মারা গেলেন। তার কিন্তু যে সংক্রমণটা হয়েছিল সেটা কোনো অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ারের মাধ্যমে তিনি চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়ে নিজে মারা গেলেন। তো এই বিষয়টা ভয় সঞ্চয় করেছে, এবং গভর্নমেন্ট হসপিটাল যেখানে এত আউটডোরে ভিড় হতো, এত পেশেন্টের সত্যি চিকিৎসা দরকার হয়ে আছেও, এখনো থাকবে, এখনো আছে, পরেও থাকবে। মুশকিল হচ্ছে যে কোন পেশেন্টকে তারা অ্যাডমিট করবেন আর কাদের করবেন না, এই নিয়ে একটা কনফিউশন হচ্ছে। কারণ প্রত্যেক চিকিৎসা মহলের মধ্যে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন তাদের নিজস্ব আমাদের ভয় থেকে যে তারা নিজেরা আক্রান্ত হয়ে পড়বেন না তো, এবং সরকারের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও বলতে বাধ্য হতে হচ্ছে যে না, এখন খুব এমার্জেন্সি ছাড়া কোনো ইলেকট্রিক সার্জারি একদমই করা যাবে না। এটা কেন এত মাস স্কেলে সবার পেশেন্টের করোনা টেস্ট করে তাকে একটা ইলেকট্রিক সার্জারি বা অপারেশন করা, এটা নেক্সট টু ইম্পসিবল। সেজন্য একমাত্র ইলেকট্রিক সার্জারিগুলোকে এখন আপাতত বন্ধ করতে বলা হয়েছে। একমাত্র খুব এমার্জেন্সি যেগুলো আছে সেগুলো যথাসম্ভব প্রিকশন নিয়েই করার কথা বলা হচ্ছে। আর যে 2 নম্বর প্রশ্নটা তুমি করলে সেটা হচ্ছে যে করোনা ভাইরাস মোড অফ ট্রান্সমিশন, এখন পর্যন্ত যেটা বলা হচ্ছিল যেটা হচ্ছে এটা একজনের থেকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বা নাকে যে আমাদের যেটা ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ কেউ হাঁচলো কেউ আসলো, তার থেকে যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা, এটা তো WHO বলেছে। তবে এখন কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে এটা এয়ারবোর্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ একবার যদি সেটা ভাইরাসটা একজন মুখ থেকে বেরোয় তারা
বেশি কিছুক্ষণ বাতাসে থেকে যাচ্ছে, এবং সেই জন্য শুধু তাই নয়, এটা বলা হচ্ছে কোনো মেটাল সারফেসে থাকছে প্রায় 10 থেকে 12 ঘন্টা, কোনো কাপড় মধ্যে প্রায় 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এবং সেই জন্য নিয়মটা হচ্ছে এটাই যে মাস্ক পরতেই হবে, এবং যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং বা দূরত্ব বজায় রেখে কথা বলা। এটা অনেক ক্ষেত্রে আমরা বলছি ইভেন 3 থেকে 6 মিটার হলে ভালো হয়, খুব কাছাকাছি না থাকা, তাতে করে এয়ারবর্ন ইনফেকশন যাতে আক্রান্ত না হতে হয়। আর 2 নম্বর হচ্ছে যে যতবার সম্ভব যে কোনো মেটালিক সারফেস যেগুলো আছে সেগুলোকে কোন রকম অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে মুছতে হবে। আমি যেখানে হাত দিচ্ছি সেটা হাত দিয়ে যদি বলা হয় যে স্যানিটাইজ ইউজ করতে, নিজের হাতটা ধুতে হবে, এবং যে সমস্ত জায়গায় এরকম মেটালিক সারফেস রয়েছে সেটাকে মুছে পরিষ্কার রাখতে হবে। কাপড় চোপড় ভীষণভাবে কেচে পড়তে হবে, এবং দেখা যাচ্ছে সার্ফে যদি জলে আমি কোনো কাপড় ডুবিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে ভাইরাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য কাঁচা জামা কাপড় ব্যবহার করতে হবে, এবং মিক্স আপ করলে হবে না। ব্যবহৃত জামা কাপড় আলাদা করে রাখা, প্রতিদিন ধোয়া, এইভাবে নিজের হাইজিনটাকে রাখতে হবে। ডাক্তারবাবু বলা হচ্ছে বাস এবং কিছু কিছু জায়গাতে ট্যাক্সি যে চলাচল তার উপর একটা শিথিলতা করা হচ্ছে, এবং বাসে 20 জন উঠতে পারবে। তো গেটটা তো ছোট, এবং তারা যদি কোনো কারণে কেউ করোনা এফেক্টেড লোক সেখানে ওঠে, সে কোনো সারফেসে হাত দেয় বা হাসি কাশি দেয়, তো 20 জন হলেও কি ভয় থাকছে না? এক নম্বর প্রথম কথা হচ্ছে এই গাইডলাইনটা দেওয়া হচ্ছে অনলি ফর গ্রিন জোন, যেখানে করোনা এফেক্টেড পজিটিভ পেশেন্টের নাম্বার ভীষণ কম, প্রায় নেই বললেই চলে। একমাত্র সে সমস্ত জায়গাতেই লকডাউনে কিছু ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে করে এই যে চান্স অফ গেটিং ইনফেক্টেড এটা মিনিমাইজ করা যায়। কাজে গাইডলাইন তো আমাদের বানাতে হবে, এমনটা তো করা যাবে না যে বাস স্ট্যান্ড বন্ধ করে রাখতে পারবো সারা জীবন। এখন আপাতত আমরা যেটুকু বুঝতে পারছি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যদি ট্রাভেল করতে হয়, তাহলে যে পরিমাণে মিনিমাম যাত্রী নিয়ে বাস বা ট্রেন চলতে পারে সেইভাবে এই গাইডলাইনগুলো এখন বলা হচ্ছে। পরে যদি দেখা যায় যে আমাদের এই কার্ভটা ফ্ল্যাটেন হচ্ছে, আরো ইনফেকশনের মাত্রা কমছে, তখন গাইডলাইন আর একটু মানে খুলে দেওয়া যাবে। মানে এই ম্যাথামেটিক্সটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে, আর গ্রিন জোন অরেঞ্জ জোন এটা যদি একটুখানি আমাদের দর্শকদের কাছে ক্লারিফিকেশন করেন। গ্রিন জোন মানে হচ্ছে যেখানে আমি এক্সাক্ট স্ট্যাটিস্টিক্যাল নাম্বারটা বলতে পারবো না, তবে মিনিমাম পেশেন্ট যেখানে লাস্ট 10 বছরের মধ্যে প্রায় দেখাই যায়নি, নতুন কোনো পেশেন্ট আসেনি, সেগুলো গ্রিন জোন। আর যাদের করোনা পজিটিভ বা কোভিড পজিটিভ পেশেন্টের মাত্রা হচ্ছে কিন্তু কম হচ্ছে, সেগুলো সব অরেঞ্জ জোন। আর যেগুলো একটা পার্টিকুলার মাত্রায় বেশি হচ্ছে, অনেকটা বেশি পরিমাণে হচ্ছে, সেগুলো সব রেড জোন, এইভাবে বলা হচ্ছে। এবং সেই জন্য রেড জোন বা অরেঞ্জ জোনে লকডাউনের সময় নিয়মের শিথিলতা প্রায় করাই হয়নি, কোনোভাবেই এই ধরনের বাস বা ট্রেন চালানোর কোনো প্রশ্নই উঠছে না, বা সিনেমা হল বা যে সমস্ত আছে আমাদের স্কুল কলেজ বা অফিস সবই বন্ধ থাকবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা চিকিৎসক দল বা একটা দল এটা প্রথম ইনজেকশন কোভিড ভ্যাকসিন একটা করেছিল, তো সেটা রেজাল্ট কি, এবং সেটা কি মানে ভারতবর্ষে যদি পজিটিভ হয় সেটা আসতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটি নয়, ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য অনেক দেশেই, আমেরিকাতেও 2টো গ্রুপ কাজ করছে, আমাদের ইভেন আমাদের ইন্ডিয়াতেও একটা গ্রুপ, চণ্ডীগড়ের একটা গ্রুপ এই নিয়ে অনেক ভালো কাজ শুরু করেছে। এখন এই ভ্যাকসিন বা তার কার্যকারিতা বুঝতে গেলে আমাদের অনেকটা সময় দিতে হবে। আমি মাত্র সপ্তাহখানেক হলো বোধহয় প্রথম ভ্যাকসিনটা ইনজেক্টেড হয়েছে, তার রেজাল্ট আসতে, তার অ্যানালিসিস করতে, কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তার এফেক্টিভিটি কত, তার অ্যান্টিবডি ফর্মেশনের কতখানি সে ভূমিকা নিতে পারে, এইগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমাদের সকলের ধারণা হচ্ছে যে সত্যিকারের ভ্যাকসিন আসতে অন্তত আরো 1 বছর থেকে 1.5 বছর লাগবে। আর তার সেটা আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যাকসিন যে সমস্ত ভৌগোলিক অঞ্চলে একইভাবে কাজ করবে তা নাও হতে পারে। তার কারণ এই যে ভাইরাসটার মিউটেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে। এটা দেখা গেছে যে এই ভাইরাসটার যে মিউটেশন আমরা উহানে দেখেছি চীনে, সেই একই মিউটেশন দেখা যাচ্ছে কেরালাতে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই মিউটেশনটা একটু আলাদা। কাজেই এই একই ভ্যাকসিন সারা পৃথিবীর সমস্ত ভৌগোলিক জায়গাতে একইভাবে কাজ করবে এটা বোধহয় নয়। সময় একমাত্র বলতে পারবে যে এই ভ্যাকসিন, একটা সিঙ্গেল ভ্যাকসিন সারা পৃথিবীতে কাজ করতে পারবে কিনা,
মাসে কতখানি কার্যকরী হবে, এই পুরো অ্যানালিসিস করা, তার রেজাল্ট আসা, তার উপরে সেটাকে মার্কেটাইজ করা, এই পুরো বিষয়টা অনেক সময় সাপেক্ষ। অন্তত বছর খানেক সময় তো আমাদের মিনিমাম লাগবে এটা এফেক্টিভলি আনতে। তাহলে এই বছর খানিকের মধ্যে কি মনে হয় একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে লকডাউনটাই কি একমাত্র উপায়? না, লকডাউন তো করতেই হবে, নইলে আমাদের যে সাংঘাতিক পরিমাণে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সেটা অনেকটাই কমে গেছে লকডাউনের জন্য। কিন্তু শুধু লকডাউনই একমাত্র এফেক্টিভ পথ নয়, লকডাউনের সঙ্গে এটা করতে হবে যে টেস্টিং অ্যান্ড টেস্টিং। যত টেস্ট করা হবে তাদের কন্ট্যাক্ট আইসোলেশন করতে হবে, মানে যে রোগী আক্রান্ত হয়েছে তাকে আইডেন্টিফাই করে তাকে আইসোলেট করতে হবে এবং কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। এটা ছাড়া খুব র্যাপিডলি এই প্যান্ডেমিক থেকে বাঁচার কোনো উপায় নেই। ডাক্তারবাবু, আপনি বললেন টেস্টিং, এই মুহূর্তে কিন্তু টেস্ট কিট গুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেস্ট কিট গুলো এসেছিল সেগুলো কিন্তু খারাপ। মানে সব থেকে আশ্চর্যের বিষয়, আমরা এতদিন যে কাজগুলো করলাম হয়তো খারাপ বলে আমি হয়তো যোগ করলাম, কোন নন কোভিড এফেক্টেড মানে কোভিড এফেক্টেড হয়নি, মানে তাকেও হয়তো কোভিড এর চিকিৎসা করা হয়েছে। তো এই মানে কি, আর হয়তো কেউ কোভিড এফেক্টেড সে হয়তো চিকিৎসা পায়নি। তো আজকের দিনে দাঁড়িয়ে মানে কোভিড যেটা নিয়ে সারা পৃথিবী আতঙ্কিত, তার টেস্ট কিট খারাপ, এই নিয়ে কি বলবেন? আচ্ছা, প্রথম কথা বলে দিই, যে টেস্টগুলো কনফার্মেটরি টেস্ট, অর্থাৎ লালারস থেকে স্যাম্পল নিয়ে তার যে আরটিপিসিআর পদ্ধতিতে যে টেস্ট, সেই কিট নিয়ে এটা কিন্তু বলা হচ্ছে না। সেই কিট নাইসেটে আছে এবং সেটা দিয়েই আমরা ইনফ্যাক্ট এখনো পর্যন্ত কনফার্মেশনটা করছি। যে কিটগুলোর কথা বলা হচ্ছে সম্ভবত সেগুলো হচ্ছে র্যাপিড কিট টেস্ট বা ব্লাড টেস্ট, যেখানে অ্যান্টিবডি গুলো মাপার একটা ব্যাপার আছে। এখন এই প্রসেসের ব্যাপারে আমি পার্টিকুলারলি কোন কিটগুলো খারাপ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে এটা ঘটনা যে কিটগুলো কিন্তু বিভিন্ন ভাবে তার মানে কি পদ্ধতিতে কিন্তু ব্যবহৃত হবে বা কোন টেম্পারেচার মেনটেন করতে হবে বা কি ধরনের অ্যান্টিবডি এরা মাপতে পারে, এ বিষয়ে ভ্যালিডেশনটা খুব ক্লিয়ার নয়। একটা কিট একভাবে কাজ করছে এবং সেক্ষেত্রে যেহেতু এই ব্যাপারটা এই রেজাল্টগুলো ইউনিফর্ম হচ্ছে না, সেই জন্য আইসিএমআর এই পুরো কিটটাকে প্রবাবলি চীন থেকে এসেছিল, সেই ব্লাড টেস্টের র্যাপিড কিটটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। সেটা কারণ যে টেস্টের রেজাল্টের মোর কনফিউশন বাড়বে এবং সেটা ব্যবহার না করাই ভালো। ব্যাপারটা হচ্ছে যেটা কনসেপশন ছিল যে র্যাপিড কিট টেস্ট কাদের করা হবে, যে সমস্ত পেশেন্ট রেড জোনে যাদের সিমটম মোর দ্যান 7 days, তাদের আমি যদি আইজিএমটা মাপতে পারি, তাদের খুব সহজেই খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে আমরা জানতে পারতাম যে কতগুলো পেশেন্ট এফেক্টেড হয়েছে। এটা একটা স্ক্রিনিং টেস্ট। তারপরে কনফার্মেটরি টেস্ট হিসেবে যাদের এরকম স্ক্রিনিং টেস্টে দেখা যেত যে আইজিএমটা বেশি, তাদেরকে লালারস করে কনফার্ম করা হতো। এইটা আমরা ভেবেছিলাম। কিন্তু এই র্যাপিড যে ব্লাড টেস্ট কিটগুলো অনেক ক্ষেত্রে এরোনাস রিপোর্ট দিচ্ছে বা তাদের যে রেজাল্টস গুলো ভ্যারি করছে, সেই প্রসেসটা এখনো ভ্যালিডেটেড হয়নি ঠিক করে। সেই কারণে আইসিএমআর যেটা ডিসিশন নিয়েছে যে কিটগুলো আপাতত বাতিল করতে, কিন্তু র্যাপিড টেস্টের ভূমিকা চলে গেছে তা নয়। যদি আমরা সঠিকভাবে অ্যান্টিবডি আইজিএম অ্যান্টিগুলো সম্পাদক তরুণ দাশগুপ্ত বলছি। আমি আমার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত, কারণ আমার ছেলে এখন 34 বছর বয়স, কিন্তু ওর আচরণ 3 থেকে 4 বছরের বাচ্চার মতো। এছাড়াও ওর যে সমস্যাটা, ও বর্তমানে ক্যান্সার আক্রান্ত। ওর টেস্টিকুলার সেমিনোমা গত 2018 সালে ওর প্রথম এটা ডিটেক্ট হয় এবং তারপর থেকে ওর চিকিৎসা চলছে। তার সাথেও এই যে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে হওয়ার দরুন ওর ক্ষেত্রে আমাদের অনেক রকম যত্ন নিতে হয়। কিন্তু এই মুহূর্তে যদি ওর সামান্য সর্দি কাশি বা জ্বরও যদি হয়, আমরা তো ডাক্তারের কাছেও পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে এই ধরনের যাদের মানে অন্য অসুখ রয়েছে, তাদের জন্য সরকারি স্তরে চিকিৎসা করার কি ধরনের ব্যবস্থা সরকার থেকে নেওয়া হচ্ছে বা হয়েছে, এগুলো আমাদের জানার দরকার। কারণ আমরা খুব চিন্তিত
চিন্তার বাচ্চা মধ্যে আছে, আছি। শিশু আছে, বিশেষ করে আমি তো আমার এবং ছেলের উনি, কথা বললাম যে নিজে যেহেতু ওয়েদার চেঞ্জ ক্যান্সারের হচ্ছে সঙ্গে তাই জন্য এখনো লড়াই একটু করছে। মাঝে মাঝে কিন্তু একটু এখানে জ্বর, আমাদের special প্রশ্ন child এর বাবা হচ্ছে বলছেন যে আমাদের এই উনি বিশেষ যে চাহিদা ছেলেকে সম্পন্ন 30 বা বছর ভিন্নভাবে বয়স, সক্ষম ক্যান্সার ছেলে মেয়েদের আক্রান্ত ক্ষেত্রে special child, যদি এই ধরনের যদি কোন রকম সংক্রমণের কোনোভাবে আশঙ্কা corona থাকে affected হয়, সেটা কিভাবে সেক্ষেত্রে তারা যদি বুঝবে তাকে কোয়ারেন্টাইন এবং তার সাথে সেন্টারে সাথে, রাখা হয় যেহেতু তারা, তাহলে খুবই অসুবিধার তাদের, মধ্যে সেই এরকম একটা বাচ্চাটি surroundings বা আছে, সেই একটা, ছেলে মেয়েটি তারা পড়বে। কিছু লোকের উপর তার কারণ dependable, হচ্ছে সেই আমাদের এই জায়গা থেকে ছেলে মেয়েরা depend- পুরোপুরি তারা যদি একজন কোনো কারণে অন্য quarantine মানুষের যায়, উপর নির্ভরশীল, তাদের তো হয় এই জায়গা হয় সে থেকে তার বেরিয়ে বাবা আসতে মা হবে। হতে তাদের পারে বা যে পরিবারের servant অন্য থাকে লোক বা হতে এরকম পারে কাজের বা লোক কেয়ার থাকে, গিভার সেগুলো হতে পাবে না, পারে। তাদের যারা দেখে সেটা কিন্তু পাবে না। তার যখনই জন্য তাকে এই ধরনের ব্যবস্থা কোনো আছে সেন্টারে এবং, নিয়ে যাওয়া হবে সেই সাহায্যটা সে পাবে না। সেক্ষেত্রে তখন তার জন্য কি ব্যবস্থা থাকবে? না, এখানে খুব রিসেন্টলি কতগুলো গাইডলাইন এসছে পশ্চিমবঙ্গ সরকার থেকেও এবং ন্যাশনাল গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও, যে গাইডলাইনে বলা হচ্ছে যে যারা কোভিড পজিটিভ বাট মাইল্ডলি পজিটিভ বা যারা সিমটোম্যাটিক নয় বা যারা ফার্স্ট বা সেকেন্ড কন্ট্যাক্ট, তাদেরকে অপশনই দেওয়া হচ্ছে যে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এবং এইটা যারা স্পেশাল চাইল্ড, যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে, যদি পেশেন্ট মাইল্ডলি সিমটোম্যাটিক থাকে, অর্থাৎ খুব বেশি শ্বাসকষ্ট বা অন্য অসুবিধা যদি না ডেভেলপ করে, তাহলে কিন্তু সরকারের অনুমতি সাপেক্ষে তারা বাড়িতে থাকতে পারে এবং তারা যারা অ্যাটেন্ডেন্ট থাকবেন তাদেরকেও উইথ অল প্রিকশনস তারা অ্যাটেন্ড করতে পারবেন। তবে হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু একটা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি অমৃতা সাহা। আমার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু। আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ ওর ছোট, ওর যখন তখন শরীর খারাপ, জ্বর এটা সেটা হয়ে, কিন্তু এখন জ্বরটা আর হচ্ছে না। আমার মেয়ে শ্রুতি, বলতে চাই যে আমার মেয়ে অনেক কিছু মানে আমাদের বলতে পারে না যে কি ওর অসুবিধা হয়েছে, পুরোটাই আমার উপর নির্ভরশীল যে ও কিভাবে কি করছে, কি অসুবিধা হচ্ছে সেটা আমাকেই বুঝে নিতে হয়। এহেন পরিস্থিতিতে যদি আমার মেয়ে কোনোভাবে সংক্রামিত হয়, তার ইয়েতে আমি কিভাবে ওর মানে ওকে আমি কিভাবে বুঝতে পারবো যে ও আক্রান্ত। তারা যে করোনা এফেক্টেড, দেখুন সাইন সিমটম একই থাকবে। যদি হ্যাঁ, হয়তো সে ভালো করে এক্সপ্রেস করতে পারছে না, এটা হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে নতুন করে জ্বর আসছে, জ্বর কমছে না, সঙ্গে যদি দেখা যায় সর্দি কাশি বা একটা ড্রাই কাফ হচ্ছে, শুকনো কাশি হচ্ছে, এটা কমতে চাইছে না, এবং সঙ্গে যদি দেখা যায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো, তাহলে এগুলো সাফিসিয়েন্ট সিমটম যা দেখে ইমিডিয়েটলি কোনো সরকারি হসপিটালে যেখানে কোভিড চিকিৎসা হচ্ছে বা যেখানে ব্যবস্থা আছে সেখানে নিয়ে যেতে হবে। আমার ছেলে এখন ঘরের মধ্যে সবসময় রয়েছে, এটা অসুবিধা ফিল করছি, কেন প্রচণ্ডভাবে বাইরের নেশা ওর যে বাইরে বেরোতে পারছে না, সবসময় ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, এটা খুব অসুবিধার মধ্যে আছে। তাহলে আমরা কি করবো সেভাবে, আর কি বাইরে বার করবো না, ঘরের মধ্যেই রেখে দিয়ে চলেছে ছেলেকে। হ্যাঁ, প্রিকশন নিয়ে অবশ্যই বেরোতে পারেন, কিন্তু হ্যাঁ মাস্ক করে এবং যাতে অন্য কোনো গ্যাদারিং এর মধ্যে নয়, কাছাকাছির মধ্যে অল্প করে একটুখানি ছাদে হোক বা সামনের চত্বরে, এটা হতেই পারে। আর বারবার করে বলছি, কোনো মানসিক সমস্যা দেখা দিলে যে ডাক্তারবাবু দেখছেন, যে সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্টের সঙ্গে কন্ট্যাক্ট উনি রাখছেন, তার সঙ্গে যোগাযোগ করুন। এখানে ডাক্তারবাবুরা অত্যন্ত সহায়তার সঙ্গে এই যোগাযোগগুলো করছেন, বা আমার ধারণা বেশিরভাগ ডাক্তারই তাকে সহযোগিতা করবেন। নমস্কার, আমি সত্যেন ঘোষ। আমরা ইদানিং এই লকডাউনের সময় দেখছি যে কোনো ডাক্তারবাবুই তার চেম্বারে বসছেন না। বিভিন্ন সময় পৌরসভায় ফোন আসছে, আমার ছেলেটা অসুস্থ, কি আমার বৃদ্ধ বাবাটা একটু অসুস্থ হয়ে পড়েছে, আমরা একটু ডাক্তারবাবুকে পাচ্ছি না, যদি আপনারা ব্যবস্থা করে দেন। সে মতো অবস্থায় কোনো ডাক্তারবাবুর কাছে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের সেফগার্ড নিয়ে রুগী একটা একটা করে চেম্বারে এসে দেখানোর তিনি করতে পারেন। তাই ডাক্তারবাবুদের কাছে
তো ডাক্তারবাবুদের কাছে, তাই সমস্ত ডাক্তারবাবুদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন অনুরোধটাকে মেনে যদি আপনারা একটু চেম্বারে বসেন তাহলে মনে হয় বহু মানুষ উপকৃত হবে। দেখুন, আমাদের সব ডাক্তারের তো বয়সটা সমান নয়। অনেকেই আছেন যাদের বয়স 60 বয়স, তাদের একটা নিজস্ব শারীরিক প্রতিরক্ষা কম, তাদের ইমিউনিটি হয়তো কম্প্রোমাইজ হয়েছে, বা যারা অনেকেই ডায়াবেটিক বা সুগার নিজেরাই ভুগছেন, তো তাদের স্বাভাবিক ভয় থাকবেই। এবং সেক্ষেত্রে তারা যে যদি উইথড্র করেন কিছুদিনের জন্য, সেটাকে আমরা মানবিক দিক থেকে দেখতে হবে। তবে আমার ধারণা যারা একটু কম বয়সী ডাক্তারবাবু যারা আছেন, সহযোগী ডাক্তারবাবু যারা রয়েছেন, তারা বেশিরভাগই অ্যাটেন্ড করছেন। আর যদি সামনাসামনি অ্যাটেন্ড নাও করেন, তারা অনেকেই কিন্তু আমাদের ভিডিও কনফারেন্সিং গুলো করছেন বা অনলাইন কনসালটেশন করছেন। গ্রাম বাংলার বিভিন্ন চিকিৎসকরা, আর একজন বলছে গ্রাম বাংলার বিভিন্ন চিকিৎসকরা কিন্তু অনেক সময় ফোন ধরছে না, ভিডিও ধরছে না, সেই ক্ষেত্রে মানে আপনারা যে বলছেন সেগুলো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? এক্ষেত্রে আমার কিছু বলার নেই, এটা সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস। তবে আমার মনে হয় ডাক্তার হিসেবে প্রত্যেকের ডাক্তারদের জন্যই একজনের একটা সিম্প্যাথেটিক একটা দিক থাকা উচিত, এবং সেক্ষেত্রে অ্যাটলিস্ট ফোন অ্যাটেন্ড করা উচিত। কারণ অনেক পেশেন্টই আছেন যারা সমস্যা করছেন, যারা যদি সামনাসামনি দেখতে পারে সব প্রবলেমও হয়, কারণ অনেক পেশেন্ট এমনও হচ্ছে তারা আসতেও পারছেন না। সেক্ষেত্রে আমার সমস্ত ডাক্তারবাবুর কাছে অনুরোধ থাকবে যে তারা যেন অ্যাটলিস্ট ফোনে শোনেন, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করেন এবং সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল নিউজ। এইরকম খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজ লাইক করুন। নমস্কার। আর আপনাদের কোনো প্রবলেম হলে, আপনারা যদি উত্তরপাড়া বাসী হন, আপনারা অবশ্যই উত্তরপাড়া ডাক্তার কৌশিক দত্তর চেম্বার খোলা আছে।